আমি স্ট্যাটাস কি দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আইদার দুজনই মহেন্দ্র সিং ধোনি হয়ে গেছেন, যে এতটাই সূক্ষ্ম ক্যালকুলেশন তারা করছেন যে এই ম্যাচটা ধীরে সুস্থে এগিয়ে থেকে পরবর্তীতে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, যে প্ল্যানটা তারা ব্যবহার করে ম্যাচটা জিতিয়ে দেবেন। পারলেন না তো। আর কতদিন ধৈর্য থাকবে? ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে। পাকিস্তানের সঙ্গে প্রথম টি-20 ম্যাচটাতে বাংলাদেশ যে ধরনের পারফরমেন্স দিয়েছে, মানে একটা বিষয় কিন্তু আমরা চিন্তা করছিলাম যে ইউএইর সঙ্গে একটা ডিসঅ্যাপয়েন্টিং সিরিজ গেছে, সেটা ঠিক আছে, অনেকগুলো ভুল আমরা করেছি সেই জায়গাটায়, কনফিডেন্সের খানিকটা হয়তো ঘাটতি আছে, ফর্মেরও হয়তো খানিকটা ঘাটতি আছে, তবে ইন্টেনশনের ঘাটতিটাও যদি থেকে থাকে সেই জায়গাটায়, তখন কিন্তু আর কোনো জবাব দেওয়ার কিছু থাকে না। পাকিস্তান তাদের ঘরের মাটিতে অবভিয়াসলি ফেভারিটস। আমি এই টুর্নামেন্ট শুরুর আগে বা সিরিজ শুরুর আগেই বলছিলাম যে এই তিনটা ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি একটা ম্যাচও জিততে পারে, দ্যাট উইল বি আ গ্রেট গ্রেট ভিক্টরি ফর আস। কারণ এই যে সিচুয়েশনটা আছে, পাকিস্তান যতই আনপ্রেডিক্টেবল হোক, পাকিস্তান যতই একটা আনকোরা টিম নিয়ে আসুক না কেন, তাদের মধ্যে একটা টি-20 খেলার ইন্টেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। বাংলাদেশ দলটার মধ্যে আসলে সেই টি-20 মাইন্ডসেটটা বা সেই ইন্টেন্টটা কিন্তু আমরা দেখছি না। প্র্যাকটিসের অভাব কিন্তু নেই। আমরা এই বছরের শুরু থেকেই বিপিএল থেকে শুরু করে আমরা কিন্তু প্র্যাকটিস করে গেছি। ইউএইর সঙ্গে একটা প্রস্তুতি সিরিজ আমরা খেললাম। ডিপিএল যখন হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে টি-20 মেজাজে ব্যাট করছিলেন, সুতরাং একটা প্রস্তুতি তাদের ছিল। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, সুতরাং সবচাইতে ইম্পর্টেন্ট যে ফরম্যাটে আমাদের পারফর্ম করা সেটা হচ্ছে টি-20 ফরম্যাট। আনফরচুনেটলি যে দলটা সেখানে গিয়েছে সেই দলের মধ্যে কিন্তু সেই আত্মবিশ্বাসের ছাপটা আমরা দেখছি না। তার চাইতেও বড় কথা, যে স্কোয়াডটা তৈরি করা হয়েছে সেখানে আমরা আগে ভাগেই বলছিলাম যে বেশ কিছু জায়গায় গ্যাপস আছে, সেই গ্যাপগুলো পূরণ করার মতো আসলে খেলোয়াড় সেই স্কোয়াডের মধ্যে নেই। যা আছে সেটা দিয়ে নামতে হবে, এবং নামার পরে যখন মাঠে আপনি কাজটা ইমপ্লিমেন্ট করতে যাবেন সেখানেও যদি একটা মিসম্যাচ হয়ে যায়, আপনার ইন্টেনশনটা যদি প্রকাশ পেয়ে যায় যে আপনি আসলে জেতার জন্য সেভাবে এফোর্টটা দিচ্ছেন কিনা সেটা যদি মানুষ না বুঝতে পারে, তখন কিন্তু অনেক ধরনের বড় একটা সমস্যা হয়ে যায়। এবং তার চেয়েও বড় বিরক্তিকর ব্যাপার, মুশতাক আহমেদকে পাঠানো হয়েছিল গতকাল ম্যাচ শেষ হওয়ার পর, বাংলাদেশ যখন 37 রানে ম্যাচটা হেরে যায়, মুশতাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ, তাকে পাঠানো হয়েছিল প্রেস কনফারেন্সে কথা বলতে। তিনি কি কথা বলেছেন আসলে? বারবার তিনি প্লেয়ারদেরকে ডিফেন্ড করে গেছেন এবং বলেছেন এই প্লেয়ারদের সামর্থ্য আছে, এই প্লেয়ারদের ম্যাচ উইনিং ক্ষমতা আছে, এই প্লেয়াররাই নাকি আমাদের এক্স ফ্যাক্টর। ভাই, এক্স ফ্যাক্টর তো ঠিকই আছে, এক্স ফ্যাক্টর কোন জায়গাটায়? ম্যাচে তারা ইম্প্যাক্ট রাখছেন, তবে নেগেটিভ ইম্প্যাক্ট রাখছেন ম্যাচের ভিতরে। নিজে যেই পারফরমেন্সটা দিচ্ছেন সেটার কারণে বাদবাকিদেরও আসলে ম্যাচে টিকে থাকার সুযোগটাও তারা রাখছেন না। একদম শুরু থেকেই আসি, টসে জিতে পাকিস্তান ব্যাটিং নিয়েছে। অবভিয়াসলি পাকিস্তান তাদের ব্যাটিং স্ট্রেংথটাকে ইউজ করতে চায় এবং বোলিং এ তাদের যে ভ্যারিয়েশন আছে সেটা দিয়ে পরবর্তীতে হয়তো ডিফেন্ড করার একটা মাইন্ডসেটে তারা ছিল। লাহোরের উইকেটটা আমরা সাধারণত দেখি 200-র উপর রান হয়ে যায়, অ্যাভারেজ স্কোরটাই 190-র উপর। সো রিসেন্ট সময়ে যেখানে অ্যাভারেজ স্কোর 190, আমার মনে হয় বাংলাদেশ শুরুতে যখন 5 রানে 2টো উইকেট ফেলে দিয়েছিল, সেখান থেকে পাকিস্তান কিভাবে 202 রান করলো সেটাও কিন্তু একটা মিরাকুলাস ব্যাপার। মানে কতটা সাদামাটা বোলিং ফিল্ডিং করলে প্রতিপক্ষ তাদের দুই ওপেনারকে হারানোর পর, 2 ওভারে মাত্র 5 রান করার পর, পাওয়ার প্লের 2টা ওভার নষ্ট করার পর সেখান থেকেও তারা 202 রানে পৌঁছে যেতে পারে বা 201 রানে পৌঁছে যেতে পারে, সেটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার বাংলাদেশের জন্য। হ্যাঁ, আমরা জানি আমাদের তাসকিন নেই, আমাদের মুস্তাফিজুর রহমান সাথে নেই, এই বিষয়গুলো হয়তো আমাদেরকে ভোগাচ্ছে বোলিং ডিপার্টমেন্টে। মুস্তাফিজকে নিয়ে তো প্রচুর ট্রোল হচ্ছে, তিনি সেই লেভেলের আগের মতো বোলার নন, বাংলাদেশকে তিনি কি আর সার্ভিস দেবেন, তার জায়গায় অন্যান্য প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত। সুযোগ তো পাচ্ছেন, কাজে তো লাগাতে পারছেন না। তানজিম সাকিব, শরীফুল, হাসান মাহমুদ, তারা যখনই বল করতে এসেছেন গতকাল, সে আত্মবিশ্বাসের ছাপটা কিন্তু সেভাবে দেখা যায়নি। আনফরচুনেটলি পেস বোলারদের উপরেই যেখানে বাংলাদেশ ডিপেন্ড করে সাধারণত রিসেন্ট সময়ে এসে, সে পেস বোলারদের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে আনতে হয়েছে লিটন কুমার দাসের, অনেকটা বাধ্য হয়ে আমার কাছে মনে হয়। অনেকে তার ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছেন যে তিনি আসলে শেষ দিকে ডেথ ওভার্সে এসেও কেন স্পিনারদের ব্যবহার করলেন, কেন রিশাদ শামীমকে ইউজ করলেন, যেখানে শরীফুল কিংবা হাসান মাহমুদ কিংবা তানজিম সাকিবের ওভার ছিল। ইউএইর সঙ্গে তো তারা খেলেছেন, সেটা লিটন কুমার হয়তো দেখেছেন, এবং যখন তিনি দেখলেন যে স্পিনাররা খানিকটা হলে অন্তত উইকেট পাওয়ার ক্ষেত্রে কিছু রোল রাখছেন, কিংবা শামীম পাটোয়ারি শুরুর 2টা ওভারে রান কম দিয়েছেন, সেই চিন্তায় তিনি আসলে তাকে নিয়ে এসেছেন। অবভিয়াসলি তার ট্রাস্টটা তার পেসারদের উপর খুব একটা বেশি নেই, যে তার পেসাররা বল করতে এসে হয়তো প্রচুর মার খেয়ে যাবেন, বাট আনফরচুনেটলি যেই লাউ সেই কদুই হয়ে গেল। স্পিনাররা এসেও কিন্তু শেষ দিকে মার খেয়ে গেলেন। রিশাদ হোসেন খুব মার খেয়েছেন গতকাল।
এবং একটা বিষয় আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, বাংলাদেশ এইভাবে যদি ব্যাটিং করতে থাকে, বোলিংটা তো বাদই দিলাম, বোলিংটা অনেক সময় উইকেটের উপর ডিপেন্ড করে আমরা আমাদের বেস্ট বোলিং অ্যাটাক নিয়ে আসতে পারি না, সেটা একটা ক্ষতির বিষয় হয়ে যাচ্ছে বটে। তবে ব্যাটিংটা বাংলাদেশ যা করছে, এটাই কিন্তু আমাদের, আমার কাছে অন্তত মনে হয় এটাই আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু। এর থেকে বেশি আমরা এখনো এই দলটা থেকে আসলে এক্সপেক্ট করতে পারি না। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গত বছর যখন 3টা ম্যাচ আমরা টানা জিতলাম টি20তে, তাদের ঘরের মাটিতে তাদেরকে হারালাম, তখন কিন্তু মনে হয়েছিল বাংলাদেশ তারা কিন্তু আস্তে আস্তে তাদের টি20 স্কোয়াডটা গুছিয়ে ফেলতে পেরেছে, কিভাবে ব্যাট করতে হবে টি20 স্টাইলে তাদের কিছু ব্যাটার হয়তো চলে এসেছেন দলটার মধ্যে। তবে আসলে কি তাই হয়েছে? সেটা একটা বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল, সেখানে জাকের আলী অনেক ক্লিক করে গিয়েছেন বলে আমরা হয়তো বেঁচে গিয়েছি বলা যেতে পারে এক প্রকার। তবে এই ধরনের উইকেটে যেখানে আসলে প্রায় প্রত্যেকটা ব্যাটারকেই একটা টেম্পো মেনটেন করে ব্যাট করতে হবে, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ ধরা খেয়ে যাচ্ছে। তাওহিদ হৃদয়ের 22 বল থেকে 17 রানের ইনিংস, অনেকেই অনেক কথা বলছেন সেটা নিয়ে, আসলে মানে কথা বলারই উপায় নাই। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যখন বাংলাদেশ 202 রান চেস করতে গিয়ে প্রথম 10 ওভারে মাত্র 75 রান করেছে, দুটো উইকেট হারিয়ে। হাতে 8টা উইকেট ছিল, পাওয়ার প্লের ভেতরে আমরা 50 রান উঠাতে পারিনি। পাওয়ার প্লের পর থেকে যে 6টা ওভার গেছে, অর্থাৎ প্রথম 4 ওভারে আমাদের রান মনে হয় 36-37 ছিল, তারপর যে 6 ওভার সেখানে মাত্র 38 রান উঠিয়েছেন লিটন এবং তাওহিদ এই জুটিটা মিলে। কি এমন বোলিং হচ্ছিল যেটার জন্য এত কম রান করতে হবে? এবং এই যে 75 করেছে তারা প্রথম 10 ওভারে, তার মানে কি পরের 10 ওভারে তাদের প্রায় 13 রান করে নিতে হবে প্রতি ওভারে, প্রায় 130 রানের কাছাকাছি রান তুলতে হবে ম্যাচটা জিততে হলে। সো কোন পজিশনটা আপনি রেখে যাচ্ছেন দলটাকে, সেটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। শুরু থেকে ইন্টেন্ট দেখানো উচিত ছিল, 10 ওভার 15 ওভারের মধ্যে আমরা অল আউট হয়ে যেতাম। তারপরও যদি আমরা রিকোয়ার্ড রান রেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাট করতাম, তাও একটা লজিক ছিল। সেই লজিকটাও রাখার সুযোগ দেননি বাংলাদেশের ব্যাটাররা। আমি স্ট্যাটাস কি দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আইদার দুজনই মহেন্দ্র সিং ধোনি হয়ে গেছেন, যে এতটাই সূক্ষ্ম ক্যালকুলেশন তারা করছেন যে এই ম্যাচটা ধীরে সুস্থে এগিয়ে থেকে পরবর্তীতে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, যে প্ল্যানটা তারা ব্যবহার করে ম্যাচটা জিতিয়ে দেবেন। পারলেন না তো। শেষ দিকের ডেসপারেশন, শেষ দিকের বাজে ব্যাটিং, শেষ দিকের খাপছাড়া ব্যাটিং, সবকিছু মিলিয়ে বাংলাদেশ 37 রানের বিশাল ব্যবধানে ম্যাচটা কিন্তু হেরে গেছে এবং 3 ম্যাচ সিরিজে ইতিমধ্যেই 1-0 পিছিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে বাকি যে দুটো ম্যাচ রয়েছে, পাকিস্তান যদি আনপ্রেডিক্টেবলি খারাপ না করে, আমি কিন্তু বাংলাদেশের আসলে জেতার কোনো চান্স দেখছি না, কারণ স্কোয়াডেও কোনো পরিবর্তন হবে না, এই একই প্লেয়াররাই বাকি দুটো ম্যাচ খেলবেন। কে আসলে সামর্থ্যের প্রমাণটা দিবেন সেটাই এখন দেখার বিষয়। আপনাদের আসলে কি মনে হয়, কোন পার্টিকুলার কারণে বাংলাদেশ এই ধরনের কনসিস্টেন্টলি বাজে পারফরমেন্স দিচ্ছে টি20তে? এটা কি বোলারদের শর্টেজের অভাব, এটা কি নেতৃত্ব গুণের অভাব, নাকি আসলেই আমাদের খেলোয়াড়দের এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করার মতো সেই স্কিল সেটটাই নাই? জানাবেন দয়া করে কমেন্ট বক্সে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, ভালো থাকবেন সবাই।